আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়। চীন সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির রাজনৈতিক ও সাবেক কূটনীতিকরা ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে বিষেধকার করেন। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমানের ফোনালাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এনোয়াং। এদিকে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করেছে ট্রাম্প প্রশাসন। এতদিনে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর 15% শুল্ক কার্যকর ছিল। এরপর জানিয়ে দিব, সিলেটে আওয়ামী লীগের সাবেক মেয়র সহ 3 নেতার বাড়িতে হামলা ভাঙচুর। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 নেতার বাসায়ও হামলা হয়েছে। এদিকে ভবিষ্যতে রাজনীতিতে আসবে কিনা তা জানালেন শফিকুল আলম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তাকে প্রশ্ন করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় শেষ হয়ে গেলে গন্তব্যে কি হবে। উত্তরে তিনি বলেন, এটা নিয়ে এখনো ভাবিনি, আমাদের এখনো আরো কয়েক মাস তো আছে, হতে পারে ইলেকশনটা যখন হবে তারপর আমি প্রেস সচিব পদ ছেড়ে দেব। এবং সর্বশেষ জানিয়ে দিব, মিয়ানমারে জান্তার যুদ্ধবিরতি ঘোষণা। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ক্ষমতাসীন জান্তা সরকার সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এই তথ্য জানিয়েছে। এমআরটিভির তথ্য অনুযায়ী এই যুদ্ধবিরতি 2 থেকে 22 এপ্রিল পর্যন্ত চলবে। ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে গণমাধ্যমটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়। চীন সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির রাজনৈতিক ও সাবেক কূটনীতিকরা ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে বিষোদগার করেন। তারা বলেন, ভারতের 7 রাজ্য নিয়ে ডক্টর ইউনূসের এই ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নেই। মোদী সরকার প্রতিবাদ না করায় তারও সমালোচনা করেন তারা। এছাড়া ভারতের বিদেশ মন্ত্রণালয় সাউথ ব্লকের ব্যর্থতার কথাও উল্লেখ করেন তারা। এ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রচিন্তক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ডক্টর ইউনূসের বক্তব্য ভারতের নেতিবাচক হিসেবে নেয়ার কিছু নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় জনগণের সামগ্রিক স্বার্থের কথাই ডক্টর ইউনূস তুলে ধরেছেন। ভারতীয় রাজনীতিবিদ, কূটনৈতিক ও বুদ্ধিজীবীদের উচিত এ বক্তব্যকে ইতিবাচক হিসেবে নিয়ে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানানো। সম্প্রতি চীন সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যু তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে
স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য একমাত্র আমাদেরই অভিভাবকত্ব সমুদ্র রয়েছে। বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা, তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক ও সাবেক কূটনীতিকরা বিষোদ্গার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সানাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভারতের 60টি রাজ্য ল্যান্ডলর্ড হওয়ার তাৎপর্য আসলে কি? বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি লিখেছেন, উত্তর পূর্বাঞ্চলে ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই ডক্টর ইউনূসের এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমানের ফোন আলাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্সন অ্যানন। বুধবার এই ফোন আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার অ্যালেক্সন ওং বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলাপের সময় এই দুই কর্মকর্তা দুই দেশের স্বার্থের বিষয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানান, এটি নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ। সম্প্রতি রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন সহায়তা দেওয়ার জন্য জানায় যুক্তরাষ্ট্র। 2017 সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় দেশটির ইতিমধ্যে $2.4 বিলিয়ন খরচ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র গত জুলাই গণ আন্দোলনে নারী নেত্রীদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি পণ্যে 37% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করেছে ট্রাম্প প্রশাসন। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক কার্যকর ছিল। নতুন এই শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। স্থানীয় সময় বুধবার 2 এপ্রিল বিকেলে 4টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার অংশ হিসেবে বর্ণনা করেন। খবর রয়টার্স। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক। নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের উপরই নয়, বিভিন্ন দেশের উপর শুল্ক বৃদ্ধি করেছে। ভারতীয় পণ্যের উপর 26%, পাকিস্তানের 29%, চীনের 34% এবং ইউরোপীয় ইউনিয়নের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আমাদের শিল্পকে রক্ষা করছি, এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্জন্মের দিন। নতুন এই শুল্ক নীতির ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সিলেটে আওয়ামী লীগের সাবেক মেয়র সহ 3 নেতার বাড়িতে হামলা ভাঙচুর। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 নেতার বাসায়ও হামলা হয়েছে। বুধবার সকালে নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নগরের পাঠানটোলা এলাকার আনোয়ারুজ্জামানের বাসায় অন্তত
80টি মোটরসাইকেল করে শতাধিক তরুণ এই হামলা চালায়। হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটও করে। বাসায় আনারুজ্জামানের পরিবারের কেউ থাকে না, দুজন তা দেখাশোনা করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, কে বা কারা এটি করেছে তা জানার চেষ্টা করছি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলদি রাতে বলেন, আমি শ্রীমঙ্গল ছিলাম, একটু আগে ফিরছি, খোঁজ নিয়ে দেখব। তবে ছাত্রলীগ এমন ঘটনা ঘটিয়ে ছাত্রদলের উপর দোষ চাপিয়েছে এমন নজিরও আছে। যদি এমন হামলা ভাঙচুর হয় এটা সমর্থনযোগ্য নয়। এদিকে শুভেচ্ছা আবাসিক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বাসভবনের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কার্যালয় এবং মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমেদের বাসায় হামলা হয়। সন্ধ্যা ৭টায় রুহেলের বাসায় হামলার সময় তার মা ও বোন বাসায় ছিলেন।